সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, তারিকের হাত ধরেই ফিরবেন হাসিনা, বাংলাদেশ জুড়ে বিরাট জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টিএসসিতে মিছিল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অন্যায় করিনি, রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করেছে, জামিনে মুক্তি পেয়ে ইমি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়, ৯ দিন বজ্রবৃষ্টির শঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ৫৬ দিনে হাম উপসর্গে আক্রান্ত অর্ধলক্ষাধিক, মৃত্যু ৩৫০। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও ২ যাত্রীর শরীরে হান্টা ভাইরাসের সংক্রমণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ তৃতীয় দেশে রাখার প্রস্তাব ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি জামিন তোয়াক্কা করছে না হিজবুল্লাহর নতুন ড্রোন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটি মাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে দলটির সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক নেই। শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে। অনুমান করা হচ্ছে তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন সেখানে। দেশের বহু নেতা কোথাও না কোথাও আত্মগোপন করে রয়েছেন। হাসিনা চলতি মাসের গোড়ার দিকে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে তিনি তাদের মাঠে নামার নির্দেশ দেন। উদ্দেশ্য স্থানীয় সরকার নির্বাচন। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুত, অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। কোনো কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে, হাসিনাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উদ্যোগ নিয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউনূস সরকার। তাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। সম্প্রতি একটি গণমাধ্যমের তরফে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক তার জবাবে দলটির নাম উচ্চারণ করেননি, তবে জানিয়ে দেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের ওই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনিও চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু তারা কিভাবে ফিরবে, বিএনপি বা কীভাবে তাদের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি বিষয়ে কোনো প্রান্তেই কোনো সন্দেহ নেই যে আগের সরকারের জারি করা নিষেধাজ্ঞার এখন আর কোনো মূল্য নেই। তাছাড়া হাসিনা নিজেই জানিয়েছিলেন ইউনূস সরকার অবৈধ, তাই সেই সরকারের নিষেধাজ্ঞারও কোনো বৈধতা থাকে না। এদিকে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের লবিস্ট ফার্মগুলি জাতিসংঘকে বোঝানোর চেষ্টা করছে, চাইছে জাতিসংঘের মধ্যস্থতা। জাতিসংঘকে তারা কতটা বোঝাতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। আওয়ামী লীগের ফেরার বিষয় আন্তর্জাতিক প্রভাবের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ জনের রিমান্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল থেকে গ্রেফতার স্যার এএফ রহমান হল শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নসিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ১১ই মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসান উল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম রিমান্ডের এ তথ্য জানিয়েছেন। গেল ২ মে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল থেকে নসিফ ও রুবেলকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। পরে তারা দ্রুত একটি কালো হাইয়েস মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি হাইয়েস গাড়ির চালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের সোপর্দ করে প্রক্টোরিয়াল টিম। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। জামিন আবেদন নাকচ করে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। গত ৪ মে তদন্ত কর্মকর্তার শাহবাগ থানার এসআই মনোমত হালদার তাদের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চান, আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের ১ দিনের রিমান্ডের আদেশ দেয়। ফারহান তানভীর নাসিফ ২৫ বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ.এফ. রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও জানিয়ে দেব, অন্যায় করিনি, রাষ্ট্র আমার সঙ্গে অন্যায় করেছে। জামিনে মুক্তি পেয়ে ইমি। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ মাস কারাবাসের পর মুক্তি পেয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। ৭ মার্চের ভাষণ বাজানো কেন্দ্রিক কর্মসূচিকে অন্যায়ের প্রতিবাদ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, রাজপথের লড়াই থেকে তিনি পিছিয়ে যাবেন না। সম্প্রতি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এক সাক্ষাৎকারে ইমি দৃঢ়ভাবে বলেন যে তিনি কোনো অন্যায় করেননি, বরং রাষ্ট্রই তার সঙ্গে অন্যায় করেছে। ঘটনার সূত্রপাত হয় গত ৭ মার্চ রাতে, যখন শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর সময় ইমিকে আটক করা হয়। এর আগে দুপুরে শহীদুল্লাহ হলের সামনে থেকে আসিফ আহমেদ নামে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার প্রতিবাদে তিনি এই কর্মসূচি দিয়েছিলেন। ইমির ভাষ্যমতে ৭ মার্চের ভাষণ যেহেতু নিষিদ্ধ নয় এবং এটি জাতীয় গৌরবের অংশ, তাই এর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করা তিনি জরুরি মনে করেছিলেন। পরদিন ৮ মার্চ পুলিশ তাঁকে সহ ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। দীর্ঘ ২ মাস কারাভোগের পর গত ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পান তিনি এবং ৭ মে মুক্তি লাভ করেন। শাহবাগের কর্মসূচির সময় তাদের উপর নৃশংস হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন ইমি। তিনি দাবি করেন, ডাকসুর সাবেক কিছু নেতা এবং জাতীয় ছাত্র শক্তির কর্মীদের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয় এবং ব্যবহৃত রিকশার ব্যাটারি ছিনতাই সহ ভাঙচুর করা হয়। তার সহযোদ্ধা মামুনকে ছাত্রলীগ তকমা দিয়ে রক্তাক্ত করার সমালোচনা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরই মামুন ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইমি বলেন, যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারাই আবার তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল করার অভিযোগে মিথ্যা মামলা দিয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশের আনা অভিযোগের জবাবে ইমি স্পষ্ট জানিয়েছেন যে যৌক্তিক প্রতিবাদ করার জন্য তাকে যদি কোনো ট্যাগ দেওয়া হয় তবে তিনি তা পরোয়া করেন না। তিনি আইনি লড়াইয়ের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। মুক্তিযুদ্ধের চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজপথের মেয়ে হিসেবে সময়ের প্রয়োজনে তিনি বারবার রাজপথেই ফিরে আসবেন। কারাগারে থাকাকালীন তার বাবার অসুস্থতা ও পরিবারের উদ্বেগের কথা জানালেও ন্যায়ের লড়াইয়ে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেত্রী। এদিকে ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম খুনের অভিযোগ বিএনপির। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২২৭৬ জনকে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে দলটি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এই অভিযোগ দেন। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম হত্যার ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়।
এর আগেও ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়। আরও জানিয়ে দেব, ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়, ৯ দিন বজ্রবৃষ্টির সংখ্যা। দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয়। আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল BWOT। সংস্থাটি জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী ১২ মে থেকে ২০ মে পর্যন্ত এই বৃষ্টিবলয়টি সক্রিয় থাকতে পারে। তবে টানা বৃষ্টি না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে, যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ এলাকায় এই বৃষ্টিবলয়ের প্রভাব কম থাকতে পারে। সেখানে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে ২-১ দিন হালকা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ৫৬ দিনে হাম উপসর্গে আক্রান্ত অর্ধলক্ষাধিক, মৃত্যু ৩৫০। রবিবার ১০ মে সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে দেশে মোট ৩৫০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৬৫। দেশে গত ১৫ মার্চের পর থেকেই হামের প্রকোপ ভয়াবহ রূপ নেয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০,০০০ ছড়িয়ে গেছে, যার মধ্যে গত একদিনে সন্দেহভাজন হাম রোগের সংখ্যা ১,৩৪৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি ৫০,৫০০ রোগীর তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ ৫৬ দিনে দেশে অর্ধলক্ষাধিক মানুষ হাম আক্রান্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৩৫০ জন, যার মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নথি থেকে জানা গেছে, সন্দেহভাজন রোগীদের মধ্যে ৬,৯৩৭ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। বিভাগ ভিত্তিক সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায় ১৫,৭১৮ জন, আর কম রংপুরে ৪১৮ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪,৩৭৩ জন, বরিশালে ৩,০৩৩ জন, চট্টগ্রামে ৬,৫৫৫ জন, ময়মনসিংহে ৫৫৭ জন, সিলেটে ১,৫১৪ জন ও খুলনা বিভাগে ৩,২৮৮ জন হাম রোগীর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগ ভিত্তিক হামে মৃত্যুও বেশি, ঢাকায় ১৪১ জন। অন্যদিকে রংপুরে মারা গেছে ৪ জন, যা বিভাগ অনুযায়ী সবথেকে কম। এছাড়া রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৭৮, ২৯, ২৯, ২৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেট বিভাগে ২৪ ও খুলনা বিভাগে ১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী হাম উপসর্গে আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫,৯৮০ জন ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৩১,৯৯২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে দিয়েছে। এদিকে আরও ২ যাত্রীর শরীরে হান্টা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ক্রুজ শিপ থেকে বিভিন্ন দেশের যাত্রীদের নিজ নিজ দেশে ভিড়িয়ে নেওয়ার মধ্যে এই খবর সামনে এসেছে। সোমবার ১১ মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, এমভি হন্ডাস ক্রুজ শিপে থাকা এক ফরাসি নারী যাত্রীর শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে এ পর্যন্ত আরও ৪ জন ফরাসি যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং কর্তৃপক্ষ ২২ জন সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সম্পদ বিভাগ জানিয়েছে দেশে ফেরার একটি বিশেষ ফ্লাইটে থাকা এক মার্কিন নাগরিক পজিটিভ শনাক্ত হয়েছেন, আরেকজনের হালকা উপসর্গ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২ জনকেই বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে। এছাড়া এমভি হন্ডাইসের ওই ফ্লাইটে থাকা ১৭ জন যাত্রীর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আল জাজিরা জানিয়েছে নতুন এই ২ রোগীসহ মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং আরও একটি পন্থে মৃত্যুর কথা জানিয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত ৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এমভি হন্ডাইস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের ট্যানেরিফ উপকূলে নোঙর করেছিল। জাহাজটিতে হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি কয়েক সপ্তাহ ধরে আটকে ছিল। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গিয়েছিলেন তাদেরকে খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে কিভাবে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। আরও জানিয়ে দেব, মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত শুভেন্দুর। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ৬টি সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের প্রথম বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকে আমরা প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হল ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। টেলিগ্রাফ ইন্ডিয়া লিখেছে, বাংলাদেশের সঙ্গে অসুরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন না হওয়া নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছিল, যা বিজেপির নির্বাচনী প্রচারের অংশ হয়ে দাঁড়ায়। দ্য ওয়াল লিখেছে, অসুরক্ষিত সীমান্ত বিজেপির নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দু ছিল। তাদের অভিযোগ ছিল, তৃণমূলের কারণে আন্তর্জাতিক সীমান্ত অসুরক্ষিত থাকায় বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে পারছে এবং ভোটের বিনিময়ে তারা সেখানে থেকে যেতে পারছে। গত জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ৩১শে মার্চের মধ্যে ৯টি জেলায় সীমান্ত বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। সীমান্তে কাঁটাতারের অননুমোদিত বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় ২ দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ১৯৭২ সালের ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির আলোকে ১৯৭৫ সালে সীমান্ত কর্তৃপক্ষের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। তার ভিত্তিতে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছিলেন, শূন্যরেখার ১৫০ গজের ভেতরে কেউ কোনো প্রতিরক্ষা স্থাপনা করতে পারবে না। ওই ১৫০ গজের ভেতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের সম্মতি নিতে হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জনশুমারি সংক্রান্ত ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের একটি চিঠি পেয়েও কোনো ব্যবস্থা নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তিনি বলেন, চিঠিটি ২০২৫ সালের ১৫ই জুন পাঠানো হয়েছিল। সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এটি বাংলার মানুষ, দেশ এবং সংবিধানের সাথে একটি বিশ্বাসঘাতকতা ছিল। এখন বাংলায় জনশুমারি জরিপ শুরু হবে। ফৌজদারি কার্যবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা নামে যে আইন হয়েছে সেটা পশ্চিমবঙ্গে কার্যকর করারও ঘোষণা দেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারানো বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেবে নতুন রাজ্য সরকার। তার সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতে পশ্চিমবঙ্গকে যুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নিয়োগ জটে আটকে থাকা চাকরি প্রার্থীদের স্বস্তি দিতে সরকারি চাকরি প্রবেশের বয়সসীমা ৫ বছর বৃদ্ধি করেছে। এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও সহ সব ধরনের কেন্দ্রীয় নারী কল্যাণ প্রকল্প রাজ্যে অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। এদিকে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ তৃতীয় দেশে রাখার প্রস্তাব ইরানের।
নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তৃতীয় দেশে রাখার প্রস্তাব দিয়েছে ইরান। দীর্ঘ 10 সপ্তাহের যুদ্ধ শেষে উত্তেজনা প্রশমনে এই পদক্ষেপকে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি প্রস্তাবের জবাবে তেহরান এমন প্রস্তাব দিয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি। নতুন এই প্রস্তাব অনুযায়ী ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একাংশ তরল করে ফেলবে এবং বাকি অংশ তৃতীয় একটি দেশে পাঠিয়ে দেবে। তবে তেহরান শর্ত দিয়েছে, যদি আলোচনা ব্যর্থ হয় তবে ওই ইউরেনিয়াম অবশ্যই তাদের কাছে ফেরত দিতে হবে। এই পুরো প্রক্রিয়ার জন্য তারা শক্ত গ্যারেন্টি চাইছে। একই সাথে পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার দাবিকে তেহরান এক কথায় অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে। এদিকে একের পর এক নানা ঘটনায় সাময়িক যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মেনে নেয়ার ব্যাপারে তেহরান এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি। পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের অবস্থান এখনও বেশ দূরে। ইরান চায় অবিলম্বে যুদ্ধের অবসান এবং তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তারা স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা শেষ পর্যন্ত ইরানের হাতেই থাকতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি জ্যামিং তোয়াক্কা করছে না হিজবুল্লাহর নতুন ড্রোন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত বিশেষ প্রযুক্তির ফার্স্ট পার্সন ভিউ বা এফপিভি ড্রোন মোকাবিলা করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ বর্তমানে ড্রোনগুলোর সঙ্গে যুক্ত ফাইবার অপটিক সুতো বা তার ব্যবহার করছে। এই প্রযুক্তির ফলে ড্রোন চালকরা ম্যানুয়ালি বা হাতে কলমে ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুটি নিখুঁতভাবে পরিচালনা করতে পারছেন, যা ইসরায়েলের শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং বা সংকেত নিরোধক ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি এফপিভি ড্রোন গত রোববার উত্তর সীমান্তে অবস্থিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি ব্যাটারিতে সরাসরি আঘাত হানছে। ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহারের ফলে ড্রোনটির নিয়ন্ত্রণ সংকেত মাঝপথে বিচ্ছিন্ন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হয়নি। গত সপ্তাহে দক্ষিণ লেবানন পরিদর্শনের সময় ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই নতুন ধরনের ড্রোন শনাক্ত এবং তা প্রতিহত করার জন্য বেশ কিছু পরীক্ষামূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। তবে সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছে, হিজবুল্লাহর এই প্রযুক্তিগত উন্নতির সঙ্গে পাল্লা দিতে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও রিয়েল টাইম বা তাৎক্ষণিকভাবে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ও জ্যামিং ব্যবস্থার লড়াই ক্রমাগত বিবর্তিত হচ্ছে। হিজবুল্লাহর এই ফাইবার অপটিক ড্রোন মূলত তারের মাধ্যমে সংকেত আদান প্রদান করে বলে এটি কোনো রেডিও ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে না, যা একে ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে অভেদ্য করে তোলে। হিজবুল্লাহর ড্রোন ইউনিটের এই কৌশলগত পরিবর্তন ইসরায়েলি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশেষত গত কয়েক মাসে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ড্রোনের অনুপ্রবেশ এবং সফল আক্রমণের হার বেড়ে যাওয়ায় আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে 2022 সালে শুরু হওয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানেও এই ধরনের এফপিভি ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা গিয়েছিল, যা এখন মধ্যপ্রাচ্যের সংঘাতেও একটি নিয়মিত অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। 2025-এর শেষ দিকে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে সৈন্যদের ড্রোন তৈরির চিত্র বৈশ্বিক যুদ্ধ কৌশলে এই প্রযুক্তির গুরুত্ব প্রমাণ করে। ইসরায়েল এখন এই প্রযুক্তির ড্রোন ভূপাতিত করার জন্য নতুন কোনো পাল্টা ব্যবস্থা তৈরি করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহর এই প্রযুক্তিগত কৌশল ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।